আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের রসায়ন 3 নম্বর অধ্যায়ে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা জানো 3 নম্বর অধ্যায়ে তোমাদের আছে পদার্থের গঠন, তাই না? পদার্থের গঠন থেকে তুমি শিওর থাকতে পারো যে তোমার পরীক্ষায় তুমি এক সেট সৃজনশীল পাবাই। আজকে আমরা মূলত তোমাদের পদার্থের গঠন অধ্যায়ের জ্ঞান, অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকবে এইগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা একটু দেখি যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। দেখো, শুরুতেই যদি আমরা দেখি আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে মৌলিক পদার্থ কাকে বলে, তাই না? আমরা এই জায়গায় অল্প একটু কাজ করব। আগে আমি একটু পদার্থের শ্রেণী বিভাগ করব, যে পদার্থ কিভাবে ভাগ করা যায়, তারপরে আমরা এই উত্তরগুলো করব। মনে করো আমাদের কাছে প্রথমে আছে পদার্থ। পদার্থ কি আমরা জানি, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে যার ওজন আছে, যা জায়গা দখল করে, যা বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে বলা হয় পদার্থ। পদার্থকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এক নম্বর হচ্ছে মৌলিক পদার্থ, এক নম্বর হলো মৌলিক পদার্থ, আর দুই নম্বর হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক আর যৌগিক পদার্থ। এরপরে মৌলিক পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে পাবো মৌলিক অণু, মানে পদার্থকে ভাঙলে আমরা পাই হচ্ছে অণু, মৌলিক অণু। আর যৌগিক পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে পাবো যৌগিক অণু। আমরা কি পাবো? যৌগিক অণু পাবো। ওকে, এবার মৌলিক অণুকে যদি ভাঙো, মৌলিক অণুকে যদি ভাঙো তাহলে পাবা শুধু এক ধরনের পরমাণু পাবা, মানে এক টাইপের পরমাণু পাওয়া যাবে, ঠিক আছে? এক ধরনের পরমাণু। আর যৌগিক অণুকে যদি ভাঙো তাহলে সেক্ষেত্রে তুমি পাবা একাধিক ধরনের পরমাণু, একাধিক ধরনের পরমাণু। একাধিক ধরনের পরমাণু পাই আমরা, ঠিক আছে? এই হচ্ছে প্রথম পদার্থের ভাগ। তাহলে পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে ভাঙলে আমরা পাই মৌলিক অণু, যৌগিক পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে পাই যৌগিক অণু। এরপরে অণুসমূহকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা পাই পরমাণু। যদি মৌলিক অণুকে ভাঙি তাহলে এক ধরনের পরমাণু পাই, আর যদি যৌগিক অণুকে ভাঙি তাহলে আমরা একাধিক ধরনের পরমাণু পাই। এবার এই পরমাণু সমূহকে যদি ভাঙি, আমরা যদি পরমাণু সমূহকে ভাঙি, এই পরমাণু, এখানেও পরমাণু আছে, পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী আমরা মূলত 3 ধরনের কণিকা পাই, ঠিক আছে? 3টা জিনিস পাই। এক নাম্বার হচ্ছে ইলেকট্রন, 2 নাম্বার হচ্ছে প্রোটন, আর 3 নাম্বার হচ্ছে নিউট্রন। আমরা এই জিনিসগুলো পাই। ওকে, এবার চলো আমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। আমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখি আমাদের কি বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। আমরা একটু উত্তর করলাম যে পদার্থকে ভাঙলে মৌলিক অণু পাই, আর মৌলিক অণুকে ভাঙলে এক ধরনের পরমাণু পাই, তাহলে তাদেরকে বলে। যেমন হচ্ছে যে পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে শুধুমাত্র এক ধরনের মৌল পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। যেমন কারা মৌলিক পদার্থ? লোহা, লোহা একটা মৌলিক পদার্থ, স্বর্ণ একটা মৌলিক পদার্থ, অক্সিজেন গ্যাস মৌলিক পদার্থ। কেন? কারণ লোহার মধ্যে শুধুমাত্র আয়রন পরমাণু আছে, Fe আছে। স্বর্ণের মধ্যে কে আছে? অরাম, তাই না? স্বর্ণের ল্যাটিন নাম কি? অরাম, তাহলে Au আছে। তারপরে অক্সিজেন গ্যাস, এটা অক্সিজেন গ্যাস হচ্ছে O2। একে যদি ভাঙো তাহলে কি পাই আমরা? শুধুমাত্র অক্সিজেন প্লাস অক্সিজেন পাই। তার মানে এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। ওকে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন হচ্ছে পরমাণু কাকে বলে। তাহলে মৌলিক পদার্থকে ভাঙলে দেখো আমরা কি পেয়েছি? পরমাণু পাইছি না? অণুকে যখন আমরা ভাঙলাম তখন কি পেয়েছি? পরমাণু পাইছি। তাহলে আমরা এক কথা এভাবে বলতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একককে অ্যাটম বা পরমাণু বলে। যেমন উদাহরণ হচ্ছে এই যে উদাহরণগুলো আমরা দিলাম, আয়রন, কপার, জিঙ্ক, অক্সিজেন, কার্বন, অরাম, প্লাটিনাম, এই সবগুলাই হচ্ছে পদার্থের পরমাণু, মানে পদার্থের ক্ষুদ্রতম একক। কারণ কোন পদার্থের? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। এরপরে
আরেকটা প্রশ্ন দেখো, এই অধ্যায় থেকে খুব বেশি পরিমাণে আসে এই প্রশ্নটা। প্রশ্নটা কি? প্রশ্নটা বলা হচ্ছে যে পরমাণুর মৌলিক কণিকা কয়টি, মানে প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, আমরা এক জায়গায় মার্চ করেছি। পরমাণুর মৌলিক কণিকা কয়টি ও কী কী, এটা একটা আসতে পারে। অথবা প্রশ্নটা এভাবে বলতে পারে যে পরমাণুর স্থায়ী কণিকা কয়টি ও কী কী। অথবা বলতে পারে যে পরমাণুর স্থায়ী কণিকাগুলো লিখো। সেক্ষেত্রে আমরা উত্তর হবে পরমাণুর মৌলিক বা স্থায়ী কণিকা হচ্ছে 3টা। কারা তারা? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ক নাম্বারে যদি আসে এ পর্যন্তই এনাফ। আর যদি খ নাম্বারে আসে তাহলে আমরা আরেকটু ডিটেলস উত্তর করবো, যেটা আমাদের সামনে আরেকটা এরকম প্রশ্ন আমরা অ্যাড করবো, সেখানে দেখবো। হ্যাঁ, চলো সামনে যাই। এরপরে এই অধ্যায়ের হট টপিক যেটা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এই পরমাণু মডেল থেকে একটা প্রশ্ন প্রচুর আসে। হ্যাঁ, যে রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে প্রদান করেন? রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল প্রদান করেন? রাদারফোর্ড পরমাণু মডেল প্রদান করা হয় কত সালে? 1911 সালে। ভালো করে মনে রাখবা। একই রকম প্রশ্ন বোরের ক্ষেত্রে আসে যে বোর পরমাণু মডেল কত সালে প্রদান করেন? বোর পরমাণু মডেল কত সালে? 1913 সালে, তাই না? রাদারফোর্ড পরমাণু মডেল যখন রাদারফোর্ড দিলেন, তিনি একটা স্বর্ণের পাত পরীক্ষা করেছিলেন। সেই স্বর্ণের পাত পরীক্ষার ফলে তিনি কিছু সিদ্ধান্ত বেরিয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলোই মূলত আমরা বলি রাদারফোর্ড পরমাণু মডেল। এখন রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা পাওয়া গেছিল বা কিছু সমস্যা বা ত্রুটি পাওয়া গেছিল। সেই ত্রুটিগুলোকে সংশোধন করে রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী নিলস বোর 1913 সালে একটা নতুন পরমাণু মডেল দিলেন, যাকে তার নাম অনুসারে বলা হয় বোর পরমাণু মডেল। ঠিক আছে, এই পরমাণু মডেলগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে কোন পরমাণু মডেলটা কে দেয়, কত সালে দেয়। ওকে, আচ্ছা। এরপরে দেখো, তোমাদের এখান থেকে খুবই একটা প্রশ্ন অনেক বেশি পরীক্ষায় আসছে, তোমরা এর আগেও দেখছো, যে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? আইসোটোপ, আইসোটোন, আইসোবার আমরা একটু পরে দেখছি। তাহলে তেজস্ক্রিয় মানে কি? এখান থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হবে, তাই না? তাহলে আমাদের বলছে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। তাহলে আমরা বলবো যে সকল আইসোটোপ হতে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মিগুলো কারা? একটা হচ্ছে আলফা রশ্মি। ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মির মধ্যে একটা হচ্ছে আলফা রশ্মি, তারপরে আছে বিটা রশ্মি, তারপরে আছে গামা রশ্মি। তাহলে যে আইসোটোপ হতে বা যে সকল আইসোটোপ হতে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা নির্গত হয়, তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, সুতরাং এদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। এর একটা উদাহরণ দিতে পারো তুমি, চাইলে তুমি ইউরেনিয়াম দিতে পারো। ঠিক আছে, ইউরেনিয়াম 235, এর একটা উদাহরণ দিতে পারো, বা ইউরেনিয়াম 237। ঠিক আছে, অথবা ইউরেনিয়াম 237, এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় আইসোটোপ। ওকে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, আর কি প্রশ্ন আসতে পারে। ওই যে একটু বললাম না, আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোবার কাকে বলে, এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে। ঠিক আছে, চলো আমরা একটু উত্তর করার চেষ্টা করি। তার আগে আমরা একটু জানি যে শব্দটা কই থেকে আসতেছে। আইসো, ISO, আইসো শব্দের অর্থ হচ্ছে, এই শব্দটার অর্থ হচ্ছে সেম বা একই। ঠিক আছে, তার মানে আইসো শব্দের অর্থ হচ্ছে সেম বা একই। এখন দেখো প্রথমেরটা আমাদের কি বলছে, আইসো তার মানে সেম। টোপ শব্দটা আমাদের নির্দেশ করে হচ্ছে প্রোটন। ঠিক আছে, টোপ শব্দটা নির্দেশ করে প্রোটন, তার মানে যাদের প্রোটন সেম হবে তারা হচ্ছে আইসোটোপ। এর যদি আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এই বলতে পারি, দেখো তোমরা জানো যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, তাই না? নর্মাল অবস্থায় পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। আরেকটা জিনিস তোমরা জানো যে পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় কি পারমাণবিক সংখ্যা, তাই না? তাহলে আমরা বলবো যে সকল পদার্থের পারমাণবিক সংখ্যা একই, ঠিক আছে, তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এখন আমরা একটু গুছাই যদি বলি, তাহলে এভাবে বলতে পারি যে সকল পদার্থের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। যেমন দেখো ক্লোরিনের কথা আমরা বলতে পারি, খুবই প্রচলিত একটা প্রশ্ন, যে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। ওকে,
ক্লোরিনের একটা আইসোটোপ হচ্ছে ক্লোরিন 35 আর আরেকটা আইসোটোপ হচ্ছে ক্লোরিন 37। ঠিক আছে, তাহলে ক্লোরিনের এই যে দুটো আইসোটোপ আমরা দেখলাম, একটা ক্লোরিন 35 একটা ক্লোরিন 37, এই দুটাকে দেখো খেয়াল করে, ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবা এইটারও পারমাণবিক সংখ্যা 17, এইটারও পারমাণবিক সংখ্যা 17, মানে সেম। কিন্তু ভর সংখ্যা যদি দেখো, ক্লোরিনের একটা ভর হচ্ছে 35 আর একটার ভর হচ্ছে 37। তাহলে নিয়ম অনুযায়ী যদি আমরা বলি তাহলে এদের পারমাণবিক সংখ্যা সেম আছে না, আইসোটোপ প্রোটন সংখ্যা সেম, তাই এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ, রাইট। এরকম হাইড্রোজেনের 3টা আইসোটোপ, হাইড্রোজেনের মূলত 7টা আইসোটোপ আছে। ঠিক আছে, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টা আর বাকিগুলো মূলত ল্যাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে তৈরি করা যায়। এরকমই কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ঠিক আছে, কার্বন 12 আমরা বেশি পরিমাণে পাই, কার্বন 14 আর মোটামুটি পাই, কার্বন 14 এটাকে আমরা অনেকগুলো কাজে ব্যবহার করি, কিছু রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়, চিকিৎসায় ব্যবহার করা হয়, আবার কিছু আছে হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণ বা যে কোনো একটা বস্তুর বয়স নির্ধারণে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আইসোটোপ। এরপরে পরেরটা দেখো, আইসো মানে সেম, আর টোন, টোন হচ্ছে নিউট্রন, টোন নির্দেশ করে কাকে, নিউট্রনকে, তার মানে নিউট্রনগুলা সেম। তাহলে আমরা যদি এভাবে বলি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যাগুলো কি হবে, ভিন্ন হবে, এমনকি ভর সংখ্যাও ভিন্ন হতে পারে, কিন্তু নিউট্রন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা কি হবে, সেম, তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। ঠিক আছে, যেমন দেখো ফ্লোরিন আর নিয়ন, এ দুটো যদি আমরা উদাহরণ দিই, দেখো তো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 9, নিয়নের পারমাণবিক সংখ্যা কত, 10, তার মানে কি ভিন্ন ভিন্ন। কিন্তু আমরা যদি এদের নিউট্রন সংখ্যা বের করি, তোমরা জানো যে নিউট্রন সংখ্যা মানে একটা সূত্র তোমরা এর আগে শিখেছিলা, যে ভর সংখ্যা, ভর সংখ্যা কই থেকে শিখেছিল এটা, ওই যে রাদারফোর্ড পরমাণু মডেলে রাদারফোর্ড বললো যে পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন না নিউট্রন থাকে, তাই না। ভর, এদের দুইটার ভরই হচ্ছে পরমাণুর ভর, ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন যোগ নিউট্রন, তাই না, প্রোটন যোগ নিউট্রন। তাহলে এই যদি হয় তাহলে নিউট্রন সংখ্যা সমান কত হবে, তাহলে নিউট্রন সমান কত হবে, ভর মাইনাস প্রোটন, এটাই তো হওয়ার কথা নাকি। এবার দেখো উপরে ভর আছে 19, থেকে 9 বাদ দিলাম, কত হয়, 10 হয়। এরকম হবে 20 থেকে 10 বাদলে 10। দেখো তো দুইটার নিউট্রন সংখ্যা সমান কিনা, সমান, তার মানে এটা কি হবে, পরস্পরের আইসোটোন হবে। ওকে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে আমাদের বলা হয়েছে আইসোবার কাকে বলে, আইসোবার একই জিনিস, আইসো মানে সেম আর বার হচ্ছে ভর। ঠিক আছে, বার মূলত আমাদের ভর নির্দেশ করে, তার মানে ভর সেম, তাহলে কি হবে, ভর সেম হলে তাহলে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসোবার বলে, তাই না। যাদের ভর একই হবে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন হবে তারা হচ্ছে পরস্পর আইসোবার। যেমন আমাদের আর্গন আর হচ্ছে ক্যালসিয়াম, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, কিন্তু দুইটারে দেখো ভর সংখ্যা কত, দুইটারই ভর সংখ্যা হচ্ছে 40, এটারও 40, এটাও 40, তার মানে এরা হচ্ছে পরস্পরের আইসো, হ্যাঁ আইসোবার। গুড, পারা যাবে। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন পাই, সর্বাধিক আসা একটা প্রশ্ন, এটাকে তুমি অনেক বেশি স্টার দিতে পারো, বুঝতে পারলা, এখানে অনেকগুলা স্টার দিতে পারো, স্টারে ভর্তি করে দিতে পারো এই জায়গা। ঠিক আছে, অনেকগুলো স্টার, এখানে আমরা স্টার 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 অনেকগুলো স্টার দিতে পারি, পরীক্ষা আসবে। ওকে, চলো সামনে আগে। পরের কোশ্চিন, অরবিট কাকে বলে, এই অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন, অরবিট কাকে বলে, অরবিট, অরবিট কি, আরেকটা প্রশ্ন দেখো তারপরেই আছে অরবিটাল, একটা হচ্ছে অরবিট আর একটা হচ্ছে অরবিটাল কাকে বলে। তোমরা জানো যে পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, এখন তোমার কথা যদি বলি তুমি অনেকভাবে ঘুরো,
মনে করো এটা হচ্ছে তোমার বাড়ি, এই হচ্ছে তোমার বাড়ি। তোমার বাড়ি থেকে তুমি তোমার স্কুলে যাও, এই হচ্ছে তোমার স্কুল, এই হচ্ছে তোমার স্কুল। ঠিক আছে, বাড়ি থেকে স্কুলে যাও, তারপর তোমার স্কুল থেকে তুমি দেখা গেল যে কোনো একটা খেলার মাঠে খেলতে যাও, এরকম একটা খেলার মাঠ আছে, সেখানে যায় তুমি খেলো। ঠিক আছে, তারপরে দেখা গেল যে খেলার মাঠ থেকে তুমি আবার কোনো এক বন্ধুর বাড়িতে যাও, এ হচ্ছে বন্ধুর বাড়ি। ঠিক আছে, এ হচ্ছে বন্ধুর বাড়ি, আর পরে আবার তোমার বাড়িতে আসো। তাহলে দেখো তুমি কোথায় কোথায় ঘুরলা, তুমি তোমার বাড়িতে থাকো, তো তারপর তুমি কোথায় কোথায় থাকছো, তোমার বাড়ি, স্কুল, খেলার মাঠ, বন্ধুর বাড়ি, আবার রাস্তা। এই পুরো ব্যাপারটা হচ্ছে তোমার অরবিট। ঠিক আছে, মানে তুমি যদি ইলেকট্রন হও তো তুমি এই জায়গাগুলো ঘুরছো। এখন ইলেকট্রন কোথায় কোথায় ঘুরে, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথ নিয়ে ঘুরে না। আমরা রাদারফোর্ড বোর পরমাণু মডেলে পড়েছে ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই বৃত্তাকার কক্ষপথগুলাই হচ্ছে অরবিট। তাহলে আমরা বলবো যে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির ও ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলাকে অরবিট বলে। এর আবার আরও কয়েকটা নাম আছে, বুঝতে পারলে? অরবিটের আরও কয়েকটা নাম আছে, আরও কয়েকটা নাম বলে, যেমন বলে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, তারপরে বলে স্থির কক্ষপথ। ঠিক আছে, তারপরে বলে সেল ইত্যাদি। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের অরবিট। এখন হচ্ছে অরবিটাল কি? অরবিটাল হচ্ছে তোমাকে যে জায়গায় বেশি খুঁজে পাওয়া যাবে। তোমাকে যদি কেউ খুঁজে, মনে করো তোমার কোনো এক আত্মীয় তোমাকে খুঁজছে বা তোমার খোঁজ করতেছে, সে তোমার কোথায় বেশি পাওয়ার সম্ভাবনা আছে? তোমার বাড়িতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেকেন্ড যদি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তোমার স্কুলে। দেখো সবগুলোর মধ্যে তোমাকে পাওয়ার সম্ভাবনা বেশি তোমার বাড়িতে, স্কুলে। আর এই খেলার মাঠেও কিছুটা পাওয়া যাবে, এখানেও কিছুটা পাওয়া যাবে। তাহলে যেই জায়গাগুলোতে তোমাকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেগুলাই হচ্ছে তোমার অরবিটাল। ঠিক আছে, অরবিট সমূহকে প্রকাশ করা হয়, অরবিট সমূহকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা। এন এর মান 1, 2, 3 এরকম হয়। আর অরবিটাল সমূহকে প্রকাশ করা হবে এল দ্বারা। হ্যাঁ, তাহলে অরবিটের যে সকল স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে অরবিটাল বলে। ওকে, অরবিটের যে সকল স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে বলা হয় অরবিটাল। অরবিটাল কারা? অরবিটাল হচ্ছে যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এগুলো হচ্ছে সব অরবিটাল। ওকে, চলো এরপরের প্রশ্ন কি আসে দেখি। পরের প্রশ্নটা যে কোনোটা তোমার পরীক্ষায় আসতে পারে যে ইলেকট্রনের প্রকৃত ভর কত, বা ইলেকট্রনের প্রকৃত আধান কত, অথবা আসতে পারে প্রোটনের প্রকৃত ভর, প্রোটনের প্রকৃত আধান, নিউট্রনের প্রকৃত ভর, নিউট্রনের প্রকৃত আধান। এই রকম প্রশ্নগুলোর যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। এর উত্তর আমরা এক জায়গায় দিয়ে আসছি। এই জন্য এই চারটা তোমাদের বইয়েও আছে, তোমরা একটু এটা মনে রাখবে, এমসিকিউ থেকে প্রশ্ন পাওয়াই শিওর। তাহলে কোনটাকে কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই। অনেকে আবার এটাকে ই মাইনাস দ্বারাও প্রকাশ করে। ঠিক আছে, ইলেকট্রনের প্রকৃত আধান কত? ইলেকট্রনের প্রকৃত আধান আর প্রোটনের প্রকৃত আধান সেম। ইলেকট্রনের ক্ষেত্রে -1.60 × 10⁻⁹ কুলম, আর প্রোটনের ক্ষেত্রে শুধু প্লাস হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে। ঠিক আছে, ইলেকট্রন আর প্রোটনের আধানের শুধু চিহ্ন আলাদা, তাছাড়া সব একই। একইভাবে নিউট্রনের চার্জ 0, তোমরা জানো নিউট্রনের চার্জ 0 হয়। ওকে, তারপরে আপেক্ষিক আধান যদি আমরা বলি, যেহেতু মানটা সেম, তাহলে এটাকে যদি 1 ধরি এই মানটাকে, তাহলে উপরেরটা হচ্ছে -1, নিচেরটা হচ্ছে +1, আর নিউট্রনের ক্ষেত্রে 0। ওকে, এরপরে ভর। ভর যদি আমরা দেখি, ইলেকট্রনের প্রকৃত ভর খুবই শূন্য। এই জন্য আমরা বলেছিলাম রাদারফোর্ড মডেলে যে পরমাণুর প্রায় পুরো ভর নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রনের ভর এতটাই কম। তো প্রকৃত ভর হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে 9.11 × 10⁻28 গ্রাম। এই গ্রামের জায়গায় অনেক সময় কেজি থাকে, এটাকে কেজিতে যদি আমরা লিখি তাহলে হবে -31 কেজি। ঠিক আছে, হলো। তারপরে
আমরা যদি প্রোটনেরটা বলি, প্রোটনেরটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটাকেও যদি কেজিতে লিখি তাহলে 3 ঘর বাড়াই দাও মাইনাসে, তাহলে -27 কেজি। ঠিক আছে। আর নিউট্রনেরটার ক্ষেত্রে একটু বেশি, ওখানে 3 ছিল, এখানে 5। ওকে। আর এটা হচ্ছে একইভাবে গ্রাম থেকে যদি কেজি নাও তাহলে দিতে পারবা -27 কেজি। ওকে। এখন এই ভরটা আমরা যদি অন ধরি এই মানটাকে, তাহলে প্রোটনের ভর হচ্ছে 1, নিউট্রনের ভরও 1। আর ইলেকট্রনের ভর এতটাই কম হয় যে 0.000 এরকম হয়ে যাবে যদি এটার সাথে আমি ধরি। এই জন্য ধরে নেওয়া হয় যে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0। ওকে। এই চারটা ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, চলো সামনে দেখি আর কি প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে আসে। আরেকটা প্রশ্ন দেখো, একসাথে আমরা দুটো প্রশ্নকে মার্চ করেছি কারণ দুটো প্রশ্নই পরীক্ষায় আসে। আমরা একটা উত্তর করে দেবো, একটা উত্তর তোমরা নিজেরা করবে। আমাদের প্রশ্ন বলেছে যে 2D অথবা 3F অরবিটাল সম্ভব নয় কেন? ঠিক আছে। এই জিনিসটা জানতে গেলে আমাদের একটু কোয়ান্টাম নাম্বার নিয়ে জানতে হবে। চলো আমরা একটু কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা বলি। কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে। কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার হচ্ছে একগুচ্ছ সংখ্যা যা পরমাণুর ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে। কোয়ান্টাম নাম্বার আমরা 4 ধরনের পড়বো। আমরা জাস্ট বেসিকটা পড়বো, বেশি ডিটেলস পড়বো না। কোয়ান্টাম নাম্বার 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের n দ্বারা। n এর মান হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি। n এর এইগুলাকে আমরা বলি অরবিট। এগুলাকে আমরা সব কি বলি? অরবিট বলি। ঠিক আছে। ওই যে n এর মান 1 হলে k, 2 হলে l, 3 হলে m, 4 হলে n, এরকম বিভিন্ন কক্ষপথ হবে। 2 নম্বর হচ্ছে আমাদের সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে আবিষ্কার করেন সেই নিয়ে আমাদের পড়া আপাতত দরকার নাই। আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করি এল দ্বারা। ঠিক আছে। মনে রাখবা, যত কম ইনফরমেশন মাথায় রাখা যায় ততই ভালো। যেগুলো তোমার পরীক্ষায় আসবে না সেগুলোতে আপাতত চিন্তা না করলেই হবে। ইন্টারমিডিয়েটে গেলে এমনিতেই অটোমেটিক জানতে পারবা, কারণ ওইগুলো সিলেবাসে থাকবে তখন। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে। 0 থেকে n-1 পর্যন্ত। এই হচ্ছে ব্যাপার। তার মানে এল এর মান n এর মানের উপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে মনে করো, আমরা যদি একটু দেখি, ধরো আমাদের কাছে আছে n = হচ্ছে 3। ঠিক আছে। তাহলে এল এর মান কত হবে? 0 থেকে শুরু হবে আর 3-1 পর্যন্ত হবে। তার মানে 0, 1, 2, তাই না? এদিকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে n এর মান কত হলে সেটাকে কি বলে? এল এর মান যদি 0 হয় তাহলে আমরা সেটাকে s অরবিটাল বলি। ওই যে s দ্বারা তোমরা পড়েছো 1s, 2s, 3s, এই জিনিস। তারপরে এল এর মান যদি 1 হয় তাহলে তাকে আমরা p বলি। এল এর মান যদি 2 হয় তাহলে তাকে আমরা বলি d। ঠিক আছে। একইভাবে এল এর মান যদি 3 হয় তখন তাকে আমরা বলি f। ওকে। এ হচ্ছে আমাদের এল। এরপরে বাকিগুলো আপাতত আমাদের আর দরকার হবে না, আমরা এই দুটো পড়ি। আর বাকি কোয়ান্টাম নাম্বারগুলো হচ্ছে 3 নম্বরে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মূলত আমাদের m দ্বারা প্রকাশ করি। এর মান হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m ইকুয়াল হচ্ছে -l থেকে 0 সহ, -l থেকে 0 সহ +l পর্যন্ত। ঠিক আছে। এটা মূলত আমাদের বোঝাবে যে কোন কক্ষপথকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। আর এরপরে লাস্ট আছে 4 নাম্বার, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা s দ্বারা প্রকাশ করি। s এর মান হচ্ছে +½ অথবা -½
ঠিক আছে, এটা মূলত বোঝায় আমাদের ইলেকট্রন স্পিনগুলো কোন দিকে হচ্ছে, মানে ইলেকট্রনগুলো কোন দিকে ঘুরছে। যাই হোক, আমাদের মূল কোশ্চেন ছিল যে 2D অথবা 3f অরবিটাল সম্ভব নয় কেন। চলো আমরা এর উত্তর করি। তাহলে দেখো 2D, তার মানে এখানে এই 2D যে আমরা লিখছি, এখানে প্রথমেরটা হচ্ছে n, এই 2 হচ্ছে n, আর d হচ্ছে l, বোঝা গেল? তাহলে চলো আমরা একটু দেখি কি হয়। একটা উত্তর করি 2D, তোমরা 3f উত্তর করবা। তাহলে আমরা জানি, একটু আগে বললাম যে আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল টু হয় কত, 0 থেকে n-1 পর্যন্ত। যে সূত্রটা আমরা এখনই বললাম যে l এর মানের উপর নির্ভর করে আমরা, মানে n এর মানের উপর নির্ভর করে আমরা l এর মান বলি যে l সমান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, যেখানে n হচ্ছে সরি এখানে আমাদের n এর মান হবে না রে, এগুলা সব l হবে। একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের এগুলা সব হবে হচ্ছে এটা হবে, এগুলো সব একটু মিস্টেক হয়েছে, এগুলো হবে l। হ্যাঁ, এগুলো হচ্ছে l। তাহলে আমরা যদি দেখি যে l ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটা আমাদের s অরবিটাল বোঝাবে, l ইকুয়াল যদি 1 হয় তাহলে সেটা p অরবিটাল, যে একটু আগে দেখাচ্ছিলাম তোমাদের। তারপরে l ইকুয়াল যদি 2 হয় তাহলে সেটা d অরবিটাল, l ইকুয়াল যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে f অরবিটাল নির্দেশ করে। ঠিক আছে, তার মানে l এর মানের উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে কোন অরবিটাল হবে আর কোন অরবিটাল হবে না। এখন 2D এর ক্ষেত্রে যখন আমরা 2D এর কথা বলবো তখন n এর মান কত, 2। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত কত হওয়া সম্ভব, 0 থেকে 2-1 পর্যন্ত। তাহলে l এর মান 2 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান হবে 0 আর 1, তাই না? কারণ যে 0 থেকে 2-1 পর্যন্ত, 2-1 মানে কত, 1। এখন জানো তোমরা যে যদি l এর মান 0 হয় তাহলে অরবিটালটা কত হবে, 2s, আর যদি 1 হয় তাহলে হবে 2p। এই দুটো অরবিটাল সম্ভব, কিন্তু 2D কি সম্ভব? 2D হতে গেলে কত লাগতো, এই যে আমরা বললাম একটু আগে, d হতে গেলে কত লাগবে, 2 লাগবে না? এখন l এর মান কি 2 পাবো আমরা? পাবো না, কারণ n এর মানের থেকে l এর মান অলওয়েজ 1 কম থাকবে। তাহলে n এর মান 2 এর জন্য l এর মান 2 হওয়া সম্ভব নয়, তাই 2D অরবিটাল সম্ভব নয়। তোমরা উত্তরটা এইভাবে করবা। হ্যাঁ, আমরা যেভাবে লিখে দিয়েছি এইভাবেই করবা, আমি যেভাবে লিখলাম সেম ভাবে লিখবা, তাহলে হবে। যে আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত, যেখানে l ইকুয়াল 0 হলে s অরবিটাল, l ইকুয়াল 1 হলে p অরবিটাল, l ইকুয়াল 2 d অরবিটাল, l ইকুয়াল 3 হচ্ছে f অরবিটাল নির্দেশ করে। এবার আমরা বলবো যে 2D এর ক্ষেত্রে n এর মান 2, এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে সেগুলো দেখাই দেবো, যে 0 আর 1 এগুলো সম্ভব, অর্থাৎ 2s আর 2p অরবিটাল সম্ভব, কিন্তু 2D সম্ভব না। এবার আমরা বলবো যে n ইকুয়াল 2 হলে l এর মান 2 হওয়া সম্ভব না, তাই 2D অরবিটাল সম্ভব না। যদি তোমার 3f এর কথা বলতো আমরা এই কথাটুকু সেম রাখতাম, এই পর্যন্ত সেম থাকবে। তারপরে আমরা বলবো যে 3f এর ক্ষেত্রে n ইকুয়াল 3 এর মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল কত হবে, 0, 1, 2, এই তিনটা হবে, কারণ 3-1 পর্যন্ত। তাহলে s-p-d মানে 3s 3p 3d হচ্ছে, কিন্তু 3f সম্ভব না। তাই লাস্টে আমরা বলবো যে n এর মান 3 এর জন্য l এর মান 3 হওয়া সম্ভব নয়, তাই 3f অরবিটাল সম্ভব নয়। বুঝা গেল? ওকে, আশা করি এই উত্তরটা তোমরা ভালো পারবা। এবারে বলছে যে সোডিয়াম বা পটাশিয়াম যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, বা এই জায়গায় অন্য যে কোনো মৌল দিতে পারে তোমাকে, যেই মৌলটাই দিক বলা হবে যে এর ভর সংখ্যা 23, সোডিয়ামের ক্ষেত্রে 23 তোমরা জানো, তারপরে পটাশিয়ামের ক্ষেত্রে 39, তারপরে কার্বনের ক্ষেত্রে 12, তারপরে নিয়নের ক্ষেত্রে কত, নিয়ন, হ্যাঁ নিয়ন কত 10 না, তাহলে 20 এরকম ধরো তোমাকে বললো। ঠিক আছে, যে বা আর্গনের ক্ষেত্রে 40 দিয়ে বললো যে এর ভর সংখ্যা এত বলতে কি বুঝো। সাধারণত প্রশ্নটা খ নম্বরে থাকে, ক নম্বরেও বেশিরভাগ সময়ই থাকে। তাহলে আমরা এটার ক্ষেত্রে বলবো যে আমরা একটু আগে একটা সূত্র বললাম যে ভর সংখ্যা নির্ণয়ের সূত্র, তাহলে ওই জিনিসটাকে বলবো। আমরা জানি কোনো মৌলের ভর সংখ্যা তার প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টির সমান। ঠিক আছে, এখন আমরা উত্তরটা সোডিয়ামের ক্ষেত্রে করছি, তাহলে আমরা বলবো সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে বোঝাই সোডিয়ামের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমষ্টি 23। এখন তুমি তো জানো প্রত্যেকটা প্রোটন সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা যেহেতু জানো, তো তুমি একটা উদাহরণ হিসাবে বলবা যে সোডিয়ামের প্রোটন সংখ্যা যদি 11 হয় তবে তার নিউট্রন সংখ্যা হবে 12, এবং লাস্টে একটা লাইন অ্যাড করতে পারো
যে এবং এই প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলই হবে সোডিয়ামের ভর সংখ্যা, এজন্যই সোডিয়ামের ভর সংখ্যা হয় 23। ঠিক আছে, পটাশিয়ামের ক্ষেত্রে একইভাবে সেমভাবে উত্তর করবা তাহলে হবে। তারপর একটা প্রশ্ন দেখো, পরমাণু চার্জ নিরপেক্ষ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একটু আগে আমরা একটা জিনিস দেখলাম না, দেখো তো আমাদের একটু আগে একটা প্রশ্ন ছিল এই যে জায়গায়, আমরা যদি শুধু আপেক্ষিক চার্জ দিয়ে দেখাই, হ্যাঁ, তাহলে এই দেখো আপেক্ষিক চার্জের এই জিনিসটা তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এই জায়গায় এই ব্যাপারটা আছে আমাদের, তাই না, যে প্রোটনের চার্জ যা ইলেকট্রনের চার্জও সেম, শুধু চিহ্ন আলাদা। এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, রাদারফোর্ড মডেলে দেখবা বলা আছে যে পরমাণুতে যতগুলা ইলেকট্রন থাকে সমান সংখ্যক প্রোটন থাকে, মানে সেইভাবে বলেছে যে পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা এবং সর্বশেষ কক্ষপথে পরমাণুর বাইরে বা কক্ষপথ সমূহে ইলেকট্রন সংখ্যা সমান। যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বা প্রোটন ও ইলেকট্রনের চার্জ পরস্পর সমান এবং বিপরীত চিহ্নের, মানে একটা প্লাস আর একটা মাইনাস, এই জন্যে সামগ্রিকভাবে পরমাণুর চার্জ শূন্য। ঠিক আছে, এর একটা ব্যাখ্যা দিতে পারি আমরা এভাবে। উদাহরণ হিসেবে মনে করো আমরা সোডিয়ামের কথা বলছি। সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত? 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, তার মানে এর প্রোটন সংখ্যা কতগুলো আছে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 11টা। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কয়টা আছে? 11টা আছে। তাহলে প্রোটনের চার্জ কত হবে? এক একটা যদি 1 হয়, মানে +1 × 11, তাহলে কত হয়? +1 × 11 করলে আমরা পাই হচ্ছে +11। ঠিক আছে, একইভাবে আমরা জানি একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, যতক্ষণ পর্যন্ত পরমাণুর চার্জ শূন্য থাকবে ততক্ষণ পর্যন্ত ওই পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে? 11 হবে। তাহলে 11টা ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ -1, তাহলে -1 × 11, তাহলে কত পাবো? -11। ঠিক আছে, তাহলে দেখো তো পরমাণুর আর নিউট্রনের চার্জ কত? এই ক্ষেত্রে নিউট্রন, সোডিয়ামের ক্ষেত্রে নিউট্রন 12টা থাকে। হ্যাঁ, নিউট্রন হচ্ছে কয়টা? 23 - 11 মানে 12। এবং তোমরা জানো নিউটনের চার্জ হচ্ছে 0, তাহলে 0 × 12, 0কে 12 দ্বারা গুণ করলে কত পাবো? 0ই পাবো। এখন যদি আমরা এই মোট চার্জের হিসাবটা করি তাহলে কত পাবো দেখো তো? মোট চার্জ যদি করতে যাও তাহলে এখানে পাই আমরা +11 -11, প্লাস মাইনাস কাটাকাটি, আর এখানে 0, তার মানে মোট চার্জ কত পাচ্ছি? 0 পাচ্ছি। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে পরমাণু চার্জ নিরপেক্ষ। কারণ কি? কারণ পরমাণুর কোনো চার্জ নাই। কেন চার্জ নাই? যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ পরস্পর সমান এবং দুটা চিহ্ন বিপরীত, এই জন্য একটা আর একটাকে মাইনাস করে দেয়। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা এভাবে উত্তর করব। এরপরে এখান থেকে আরেকটা প্রশ্ন খুবই আসে পরীক্ষায়, এখান থেকে এমসিকিউ পাবা, সৃজনশীল পাবা। দেখা যাবে সৃজনশীল অনেক সময় গ নম্বরেও থাকে এই প্রশ্নগুলো, যে রোগ নির্ণয়ে বা কৃষিতে বা চিকিৎসায় আইসোটোপের ব্যবহার লিখো, বা সরাসরি এইভাবে লিখে যে আইসোটোপের ব্যবহার লিখো বা আইসোটোপের ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী কী হবে আমরা কয়েকটা এখানে একটা চার্ট আকারে দিয়েছি, তোমরা চেষ্টা করবা এগুলো দেখার। হ্যাঁ, তাহলে দেখবা মোটামুটি হয়ে গেছে। আমরা একটু বলে দিই কোনটা কোথায় ব্যবহার হয়। রোগ নির্ণয়ে আয়োডিন 131 ব্যবহার হয়। কী রোগে? থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয়ে। তারপরে টেকনিসিয়াম 99, TC 99, এটা ব্যবহার হয় হার্ট, কিডনি, হার্ট, লিভার এইগুলার স্ক্যান করতে। ঠিক আছে, তারপরে কার্বন 14, ওই যে একটু আগে আমি বলছিলাম কার্বনের আইসোটোপের কথা, কার্বন 14 এটা মূলত মেটাবলিজম সম্পর্কিত রোগ নির্ণয়ে ব্যবহার হয়, মানে তোমার হজম টজম ঠিক মতো হচ্ছে কিনা এইগুলো করার জন্য ব্যবহার হয়। তাহলে রোগ নির্ণয় মূলত এই 3টা আইসোটোপের ব্যবহার আমরা বেশি দেখি, আরও অনেকগুলো থাকতে পারে, সেগুলো আমাদের আর প্রশ্নতে আসে না, এগুলো আসে। তারপরে চিকিৎসায় যদি বলি, প্রথম কোশ্চিন পরীক্ষায় খুবই বেশি আসে কোবাল্ট-60। ক্যান্সারের চিকিৎসায় যে রেডিয়েশন থেরাপি দেওয়া হয় সেখানে কোবাল্ট-60 ব্যবহার করা হয়। তারপরে থাইরয়েড রোগের ক্ষেত্রে আয়োডিন 131 ব্যবহার করা হয়। থাইরয়েড ক্ষেত্রে রিলেটেড সবগুলো যে তোমরা জানো না, এরকম একটা বায়োলজিতে পড়ছো যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। গলগণ্ড মূলত হচ্ছে থাইরয়েড গ্রন্থির রোগ। ঠিক আছে, এই জন্য থাইরয়েড রিলেটেড সকল সমস্যার সমাধান হচ্ছে আয়োডিন। ওকে, তাই থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা, থাইরয়েড ক্যান্সারের রোগ নির্ণয়, থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়, এগুলো সবগুলোতে আয়োডিন 131 ব্যবহার করা হয়। তারপরে রক্তের ক্যান্সার যদি থাকে বা স্পেশালি লিউকোমিয়া, রক্তের লিউকোমিয়া চিকিৎসায় ফসফেট 32 ব্যবহার করা হয়। 32 ফসফেট অনেকে উচ্চারণ করে এটা।
এরপরে যদি আমরা দেখি কৃষিক্ষেত্রে কি ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে প্রথমত নাইট্রোজেন 15 ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হয় উদ্ভিদ কতটা সার শোষণ করছে তা নির্ণয় করতে। ঠিক আছে, মানে উদ্ভিদের সার দেওয়া হলে সেই উদ্ভিদ সেটাকে কিভাবে নিচ্ছে, কতটুকু নিচ্ছে, এই হিসাব নিকাশ করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন 15। এরপরে ফসফরাস 32। ফসফরাস 32 উদ্ভিদে ফসফরাসের গতিপথ বুঝতে সাহায্য করে, মানে গতিপথ ফসফরাস কীভাবে শোষণ হচ্ছে বা কীভাবে যাচ্ছে এই জিনিসটা বুঝতে। তার মানে ফসফরাস দুটো কাজে ব্যবহার হয়, একটা হচ্ছে চিকিৎসায় আর একটা হচ্ছে কৃষিতে। ওকে, তারপরে রেডিও আইসোটোপগুলো ব্যবহার করা হয় অনেক সময় নতুন জাত উৎপাদনে। তোমরা জানো যে আমরা এক সময়, তোমরা জানো এরকম, তোমাদের যদি দাদারা বেঁচে থাকে, মানে বয়স্ক যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করো, বলবে যে তারা বছরে মাত্র একবার ধান করতো, এরকম বলবে অনেকে। ঠিক আছে, কিন্তু এখন তুমি দেখবে তোমার আশেপাশে সম্ভব হলে 4 বার মানুষ ধান করে, মানে যে কোনো সময় ধান হয়। তারপরে একটা সময় দেখবে যে বেগুন একটা নির্দিষ্ট সিজনে হতো, কিন্তু এখন সারা বছর হয়। টমেটো প্রায় পুরো সারা বছরই চাষ করা যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই ব্যাপারগুলো মূলত হচ্ছে রেডিও আইসোটোপ ব্যবহার করে বিভিন্ন উন্নত জাত উৎপাদনের মাধ্যমে সম্ভব হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে এটা। এরপর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবা। ঠিক আছে, যে Fe2+ বা Fe3+ এর মধ্যে কোনটা অধিক স্থিতিশীল বা সুস্থিত? এখন তুমি সুস্থিত কিনা এটা যদি আমরা যাচাই করতে যাই, তাহলে কিছু নির্দিষ্ট ব্যাপার দিয়ে আসতে হবে, যে তোমার শরীর সুস্থ আছে কিনা, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করছো কিনা, তারপরে পড়াশোনা ঠিক মতো করো কিনা, সবার সাথে ঠিক মতো কথাবার্তা বলো কিনা, মিশো কিনা, এই ব্যাপারগুলোর উপরে নির্ভর করে তো যে তুমি সুস্থিত বা সুস্থ কিনা। এখন পরমাণু স্থিতিশীল কিনা এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে ইলেকট্রনের ব্যাপার স্যাপার। ঠিক আছে, আমরা জানি যে একটু আগে অরবিটাল পড়লাম না, একটা পরমাণুর স্থিতিশীলতা নীতি বলে একটা ব্যাপার আছে। সেখানে বলা হয়েছে যে পরমাণু সমূহে ইলেকট্রন যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে পরমাণু বেশি স্থিতিশীল হয়। ঠিক আছে, এখন আমরা আগে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করি, তারপরে দেখি যে এরা স্থিতিশীল নাকি স্থিতিশীল না। দেখো আয়রন কত, আয়রন হচ্ছে 26, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে কি হবে, 1s2 2s2 2p 6 3s2 3p6 3d থাকলো 4s2, কতগুলো হয়েছে দেখো তো, 20টা হয়েছে, তাই না? তাহলে এখানে হবে 3d6। এই হচ্ছে ঘটনা। এখন দেখো এইটা নর্মাল অবস্থায়। এখন আয়রন যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন প্রথমে কয়টায় ত্যাগ করবে? আমরা জানি পরমাণু সমূহ তাদের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে শেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ ত্যাগ করে। আয়রনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে দেখো তো, এই দুটো শেষ কক্ষপথ, তাই না? আর সিঙ্গেলভাবে যদি আমরা শেষ কক্ষপথ বলি বা শুধু শেষ কক্ষপথ যদি বলি আমরা, ওই দুটো তো শেষ ইলেকট্রন আসছে ওখানে। শেষ কক্ষপথ হচ্ছে 4s2। ঠিক আছে, তাহলে আয়রন প্রথমে 4s2 এর ইলেকট্রনগুলো ত্যাগ করবে। যদি 4s2 এর ইলেকট্রন ত্যাগ করে তখন সে তৈরি করবে Fe, তখন সে Fe2+ তৈরি করবে। ঠিক আছে, তাহলে সে মনে করো তৈরি করলো Fe2+, কারণ শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন ত্যাগ করলো। আমরা জানি যতগুলো ইলেকট্রন ত্যাগ করে প্লাস চার্জ তত হয়। তাহলে সেক্ষেত্রে হবে 1s2 2s2 2p 6 3s2 3p6 আর 3d6 শেষ। 4s2 এখন 0, ওটা নাই। এই অবস্থায় দেখো তো, এর যদি আমরা শেষ কক্ষপথ বলি তাহলে শেষ কক্ষপথ কোথায়? এখানে 3d6। এটা কি পূর্ণ বা অর্ধপূর্ণ কোনো অবস্থায় আছে? পূর্ণ বা অর্ধপূর্ণ কোনো অবস্থায় নাই, কারণ ডি অরবিটাল ইলেকট্রন ধরে 10টা, কিন্তু এখানে আছে কয়টা? এখানে ইলেকট্রন আছে হচ্ছে 5টা, 6টা আছে। তাহলে পূর্ণ অর্ধপূর্ণ কোনো অবস্থায় নাই। পূর্ণ হতে গেলে 10টা লাগবে, অর্ধপূর্ণ হতে গেলে 5টা লাগবে। এখন আয়রন যদি আরও একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে কত হবে? 5টা হয়ে যাবে না? তখন সেটা চার্জ কত হয়ে যাবে? তখন হয়ে যাবে Fe3+, তাই না? সেক্ষেত্রে কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 3d5। ওকে, এবার যদি শেষ কক্ষপথের দিকে খেয়াল করো, দেখো শেষ কক্ষপথ কী অবস্থায় আছে? অর্ধপূর্ণ অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি পরমাণু সমূহ
অরবিটালে যখন পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন তারা অধিক স্থিতিশীল হয়। তাহলে Fe2+ এবং Fe3+ এর মধ্যে তুমি দেখো Fe3+ অর্ধপূর্ণ অবস্থায় আছে, কিন্তু Fe2+ পূর্ণ অর্ধপূর্ণ কোনো অবস্থাতেই নাই। তার মানে এই দুটার মধ্যে অধিক স্থিতিশীল হচ্ছে Fe3+। বুঝতে পারলাম? তাহলে আমরা ওই কথাগুলো লিখবো যেগুলো আমি মুখে বললাম, আর তার সাথে ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যাটা দিব, দিয়ে আমরা বলবো যে এই কারণে এটা হচ্ছে অধিক স্থিতিশীল না। ওকে, শেষ। আরেকটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা বোধহয় তোমাদের সর্বাধিক আসছে, এই প্রশ্নটা অনেক বেশি আসছে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, বলা হচ্ছে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? ওকে, এই জায়গায় আমরা একটা পয়েন্ট পড়বো আগে। হ্যাঁ, আউফবাউ নীতি বলে একটা কথা আছে, আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা কি? আউফবাউ নীতিতে সে এভাবে বলেছে, ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, তারপর উচ্চ শক্তির অরবিটালে গমন করে। এই জিনিসটাকে আমি অনেকটা বন্যা নীতি বলি। হ্যাঁ, বন্যা কেন বলি? দেখো, মনে করো যে এই জায়গাতে একটা নদী আছে, আর এই নদীর পাড়ে এখানে একটা বাড়ি আছে, 1 তলা 2 তলা 3 5 তলা বাড়ি আছে। ঠিক আছে, এখন এই নদীতে যদি বন্যা হয় তাহলে কোন ফ্লোরটা আগে ডুববে? নিচতলা ডুববে নাকি আগে 5 তলা ডুববে? নিচতলা ডুববে না? তাহলে বন্যার পানি দেখা যাবে যে আগে নিচতলা ফ্ল্যাট করবে, এই তলাটা ডুবে যাবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এভাবে যাবে। তার মানে যেইটা নিচে আছে সেটাকে আগে ডুবাবে, তারপর উপরে, তারপর উপরে, তারপর উপরে, এভাবে। এই জিনিসটাকে বলা হয় নিম্ন শক্তির অরবিটাল। মানে নিচের ঘরটা যদি আমরা নিম্ন শক্তির অরবিটাল বলি, আগে সেটা ডুবছে, তারপর তার উপরেরটা, তারপর তার উপরেরটা, তারপর তার উপরেরটা। ঠিক আছে, এইভাবে চলছে। তো এই জিনিসটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এই জিনিসটাকে ব্যাখ্যা করবো আমরা যে কোনটাতে ইলেকট্রন আগে যাবে, কোনটায় পরে যাবে। হ্যাঁ, তো এখানে একটা ছন্দ মনে রাখতে পারো, আমি একটা ছন্দের মাধ্যমে মনে রাখি এটা, এবং তোমরা আশা করে মনে রাখবা এভাবে যে শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো। তোমার প্রিয় তোমাকে বলতেছো, হ্যাঁ, যে শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো। তারপরে কি? ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। মানে তুমি ডিপিএস এর গল্প শুনছো, প্রচুর টাকা জমা রাখে না মানুষজন, পরে অনেক বেশি টাকা পায়, সেই গল্পটা শুনছো, তেসা এবার ওর সামনে এগুলো পড়তেছো। ওকে, তো এখন এই জিনিসটাকে যদি আমরা বলি তাহলে একটু শোনো, শোনোতে হচ্ছে এস, আবার শোনোতে পি এস, প্রিয়াতে পি, শোনোতে এস, প্রিয়াতে পি, শোনোতে এস। আর ডিপিএস ডিপিএস এগুলোকে আমরা ওইভাবেই সাজাবো, ডিপিএস ডিপিএস, তারপরে এফডিপিএস এফডিপিএস। এখন দেখো তো কোনটা আগে যাবে। এগুলো কিন্তু শক্তির ক্রম, মানে যে আগে আছে সেখানে ইলেকট্রন আগে যাবে, যে পরে আছে সেখানে ইলেকট্রন পরে যাবে। ঠিক আছে, এখন এর সাথে আমরা নাম্বার দিব। প্রথমে দেখো 1 থেকে শুরু করবো। 1 নম্বর অরবিটালের ক্ষেত্রে শুধুমাত্র এস অরবিটাল পাওয়া যায়, তাহলে অন এস, অন পি আর হয় না, তাই শেষ। 2 এর ক্ষেত্রে 2s এবং 2p হয়, 2d তো হয় না, একটু আগে তোমরা বললাম। তারপরে 2 শেষ, এবার 3 দাও, তাহলে হচ্ছে 3s 3p, এরপরে আসবে হচ্ছে 3d। 3 শেষ, কারণ 3f হয় না, তোমরা একটু আগে পড়েছো। এরপরে 4 দাও, তাহলে তাহলে হচ্ছে 4s 4p, তারপরে 4d, এরপরে হচ্ছে 4f। ওকে, তারপরে কে হবে? তারপরে হবে 5, তাই না? তাহলে 5s 5p, তারপরে 5d, এরপরে দাও 5f। ঠিক আছে, এরপরে কাকে দিবা? 6, তাহলে 6s দাও, তারপরে হচ্ছে 6p, তারপরে 6d। আমাদের এই লিস্টের বাইরে আর ইলেকট্রন বিন্যাস করার দরকার হয় না, এই পর্যন্ত রাখছি। তাহলে 6 ওখানে ক্লোজ করে দাও। এবার 7 দাও, 7s হবে, কোথায় ফাঁকা আছে? এই জায়গায় ফাঁকা আছে, তাহলে এখানে দাও 7s, তারপরে হচ্ছে 7p। ঠিক আছে, তারপরে 9 শেষ, এরপরে 8s পর্যন্ত দাও। এই হচ্ছে ব্যাপার। তার মানে ইলেকট্রন আগে অনেসে যাবে, এটা শক্তি কম, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপরে এইটা, এটা, এভাবে চলবে ক্রমান্বয়ে, এগুলা চলতেই থাকবে, তাই না? এখন তোমাকে যদি কেউ বলে যে 2d আর হচ্ছে, সরি 2d তো সম্ভবই না, 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন কোনটাতে আগে যাবে, তাহলে তুমি কি দিয়ে হিসাব করবা? এই শক্তির হিসাবটা করতে হয় n+l রুল বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ,
এই রুল দিয়ে করতে হয় শক্তির হিসাব। কিভাবে করব দেখো, n প্লাস এল এই মান দিয়ে করব, ঠিক আছে। এখন মনে করো তোমাকে কেউ বলছে যে আচ্ছা এই উত্তরটা আমরা ওখানেই করি, যে প্রশ্নটা ছিল সেখানে যে করি। বুঝতে পেরেছো তাহলে কোনটাতে ইলেকট্রন আগে যাবে আর কেন যাবে? তাহলে এটা হচ্ছে আউটবাউ নীতি। তাহলে আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, এরপর উচ্চ শক্তির অরবিটালে গমন করে। এবার এখানে আসো, পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4 এসে যায় কেন? তাহলে আমরা প্রথমে এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব 3D দিয়ে, ঠিক আছে। পটাশিয়াম কত 19, তাহলে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, এরপরে আমরা দেব কত তোমাদের বা প্রশ্নকর্তার মনের চাওয়া অনুসারে 3D তে দিয়ে দিলাম। এখানে কয়টা হয়েছে দেখো তো, 4 আর 6 10 2 12 আচ্ছা 18, আর এখানে একটা দিলাম। মানে তার চাওয়া হচ্ছে এরকম হওয়ার কথা ছিল, এটা এরকম হলো না কেন? তাহলে আমরা বলবো যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হওয়ার কথা। এরপরে আমরা আউটবাউ নীতিটা বলবো, যে আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, এরপর উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। হলো। এবার আমাদের যে শক্তি স্তর দুটো আছে এদের মধ্যে কার শক্তি বেশি আর কার শক্তি কম এটা হিসাব করব। তাহলে আমরা বলবো যে একটা অরবিটালের শক্তি n প্লাস এল এর মানের সমান। তাহলে n প্লাস এল রুল যেটা বলছিলাম, যে একটা অরবিটালের মোট শক্তি n প্লাস এল এর মানের সমান, ঠিক আছে। তাহলে এবার যদি 3D এর কথা বলো তুমি, 3D এর ক্ষেত্রে আমরা এবার বলবো যে 3D এর ক্ষেত্রে n প্লাস এল ইকুয়াল হচ্ছে n এর মান কত 3, আর d এর ক্ষেত্রে l এর মান কত বলেছিলাম? ওই যে মনে করে দেখো যে s এর ক্ষেত্রে দেখো, মনে করো তো ওই ছিল আমাদের এখানে ছিল না, এই যে 3d, d এর ক্ষেত্রে কত 2 আর s এর ক্ষেত্রে 0। তাহলে ওই অ্যান্সারটা করি এবার চলো। তাহলে ওখানে আমাদের 3 প্লাস কত হবে, 3 প্লাস 2 হবে, তাই না? 3 প্লাস 2 তাহলে কত হলো 5। আর যদি 4s এর কথা বলি তাহলে 4s এর ক্ষেত্রে, ঠিক আছে, 4s এর ক্ষেত্রে কত হবে? 4s এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে n প্লাস এল ইকুয়াল হচ্ছে 4 প্লাস 0 ইকুয়াল কত 4। তাহলে দেখো তো 3d আর 4s এর মান, একটা মান হচ্ছে 4 একটা মান 5, কোনটার মান বেশি হবে? 5 এর মান বেশি। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে? 4s এ যাবে। তাহলে ইলেকট্রন 4s এ যায় এই কারণে, ঠিক আছে। তাহলে আমরা এই কথা বলবো যে 3d এবং 4s অরবিটালের মধ্যে 4s অরবিটালের শক্তির মান 3d তুলনায় কম হওয়ায় ইলেকট্রন সমূহ আগে 4s এ যায় তারপর 3d তে যায়। এবার ইলেকট্রন বিন্যাসটা দেখাবো যে অতএব ইলেকট্রন বিন্যাসটি হবে, ঠিক আছে। কোনটা হবে? তাহলে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে, পটাশিয়াম 19 তবে 1s2 2s2 2p6 3s2 3p6 আর এরপরে হচ্ছে 4s1। শেষ, বুঝতে পারলে? তাহলে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে অরবিটালের শক্তি, আউটবাউ নীতি। কিছু ইলেকট্রন বিন্যাস আসতে পারে, ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখবা তাহলেই হবে। ওই যে ছন্দটা বললাম সেই ছন্দটা যদি মনে রাখো, এরকম যে কোনো ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবা, ঠিক আছে। যেমন দেখো আমাদের বলছে সোডিয়াম, পটাশিয়াম, ক্রোমিয়াম, কপার, সিলভার। আমি মূলত যেগুলো বেশি পরীক্ষায় আসে সেগুলো চুজ করেছি এখানে। এরকম আরও অনেকগুলো আছে, তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসগুলো এখানে 5 আবার আসছে কই থেকে, 3d এখানে 4 হবে না, ঠিক আছে। এই জায়গায় আমাদের 4 হবে না, শুধু হবে হচ্ছে 5s1। বোঝা গেল? মেবি কোনো কিছু গ্যাজাম হয়েছে, দেখি তো একটু কতগুলো হয়েছে। এখান থেকে আমরা যদি দেখি এই পর্যন্ত হচ্ছে 10, তারপর 10 আর এখানে হচ্ছে 8 10 এই পর্যন্ত হলো 20, তাহলে কত 30 হলো, তাই না? 30 আর 10 40, 40 চাইছি 40 147। আচ্ছা দেখো তো ঠিক আছে কি? ওই আগের হিসাবটা করা।
ঠিক আছে, আগের হিসাবটা করো। আমাদের 3D 4S, তারপরে হচ্ছে 4P, 3D 4S, তারপরে হচ্ছে 4P, তারপরে 5S, তারপরে হচ্ছে 4D। ও ঠিক আছে, ওকে ঠিক আছে। আমাদের শেষ কক্ষপথ এর ইলেকট্রনগুলো গেছে এই জায়গায়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মানে একটু সন্দেহ হলো, তো এই জন্য পুরোটাই চেক করলাম, নাহলে দেখা যাবে সন্দেহ তোমাদের ভুল হয়ে যাবে, ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, আর কি আছে? অবনীত পড়লাম আমরা। তারপরে একটা প্রশ্ন আছে যে ম্যাক্সওয়েলের তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা অনেক বেশি আসে, খ নাম্বারে আসে খুব বেশি পরিমাণে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। হ্যাঁ, ম্যাক্সওয়েলের তত্ত্বটি ব্যাখ্যা করো। ম্যাক্সওয়েলের তত্ত্ব কী ছিল? দেখো, যে আমরা যখন রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়ছিলাম তখন এইরকম একটা জিনিস পড়েছিলাম না? এই জিনিসটা, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি? ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। মানে একটা ইলেকট্রন এই জায়গায় আছে, নিউক্লিয়াস এখানে আছে, এই যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, আমরা জানি ইলেকট্রন সমূহের চার্জ হচ্ছে নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, তাহলে একটা নেগেটিভ যদি পজিটিভকে কেন্দ্র করে ঘুরে তাহলে আস্তে আস্তে সে তার কাছে চলে আসবে, এই জন্য দেখা যাবে এক সময় এরা এক জায়গায় হয়ে যায়। ঠিক আছে, তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। কেন হারাবে? কারণ এর মধ্যে আকর্ষণ আছে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে। বুঝতে পারলা? এই হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। কিন্তু এটা যদি হয়, আমরা জানি রাদারফোর্ড বলেছে যে নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। এখন যদি এটা এই জায়গায় চলে আসে, এইভাবে ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসে, তাহলে কি হয়ে যাবে? এক জায়গায় হয়ে যাবে না? আর এক জায়গায় যদি হয়ে যায় তাহলে কি পরমাণু অস্তিত্ব থাকবে? থাকবে না। তাই আমরা বলতে পারি অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে, কিন্তু বাস্তবে সেটা ঘটে না। বুঝতে পারলাম? এই ব্যাপারটাকে আমরা বলবো, এই কথাটা এবং পাশে চিত্রটা দিব, দিয়ে আমরা বলবো যে অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেলটি সঠিক নয়। এই জিনিসটাই হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বের ব্যাখ্যা। ঠিক আছে, পরীক্ষা যদি আসে তাহলে এটাকে আমরা এভাবে করবো। আর কি, এই প্রশ্নটাও অনেক বেশি আসছে পরীক্ষায়। তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখো, দেখবা যে কত বেশি পরিমাণে যে এই প্রশ্নটা আসছে বোর্ড পরীক্ষায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, যতগুলো স্টার দেওয়া যায় যে সোডিয়াম ও সোডিয়াম প্লাসের মধ্যে কোনটির আকার ছোট। তাহলে এই জায়গায় আমরা প্রথমে যেটা করব, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেব। প্রথমে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেব। কী হবে? 1s2 2s2 2p 6 3s1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ওকে, এখন সোডিয়াম যদি প্লাস তৈরি করে, আমাদের কি কার সাথে কার তুলনা করতে বলেছে? সোডিয়ামের সাথে সোডিয়াম প্লাসের। সোডিয়াম প্লাস প্লাস কখন তৈরি করে পরমাণু? যখন একটা ইলেকট্রন ত্যাগ করে। একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, সোডিয়াম প্লাস হয়ে গেল, তখন তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 10 হবে। সেক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6, কারণ ইলেকট্রন সবসময় শেষ কক্ষপথ থেকে যায়, এই কক্ষপথ থেকে ইলেকট্রনে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তো এবার এই জায়গায় কক্ষপথ কয়টা ছিল? 3টা ছিল না? 1 2 3। আর এই জায়গায় কক্ষপথ কত? 1 আর 2। তাহলে কি কক্ষপথ একটা কমে গেল না? কক্ষপথ যদি কমে যায় তাহলে তো তার আকার কমবেই, তাই না? তাহলে আমরা এই ব্যাখ্যাটা দিব। প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস দিব সোডিয়ামের, তারপরে বলবো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা দিব। এরপরে আমরা বলবো, এবং এই চিত্রটা আঁকবো পাশে, ডান পাশে আঁকো বা মিডিলে আঁকো, যেভাবে আঁকো এরকম একটা চিত্র আঁকবো, যে প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, পরে আমরা হচ্ছে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এই দুটো ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখায় আমরা বলবো যে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, দেখো এই ইলেকট্রনটা শেষ কক্ষপথের ইলেকট্রন এটা, এখন সে যদি এটা ত্যাগ করে দেয়, এই জিনিসটা যদি নাই হয়ে যায়, তাহলে এই কক্ষপথে আর কোনো ইলেকট্রন থাকবে? আর কোনো ইলেকট্রন থাকবে না। যদি ইলেকট্রন না থাকে তাহলে এই কক্ষপথটারও তো আর কোনো থাকার যৌক্তিকতা নাই। এই জন্য দেখো এই কক্ষপথটা থাকে না। এখন একটা কক্ষপথ কমে গেল মানে কি আকার ছোট হয়ে যাবে না? তো এই জিনিসটাই হচ্ছে ঘটনা। তাহলে আকার কেন ছোট হয়? কারণ হচ্ছে সে সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। ওকে, তাহলে এই জিনিসটাকে বলে আমরা লাস্টের কথাটাকে লিখবো যে সোডিয়াম শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে তার শেষ কক্ষপথে আর কোনো ইলেকট্রন থাকে না, তাই শেষ কক্ষপথের কোনো অস্তিত্ব থাকে না, ফলে সোডিয়াম প্লাসের আকারটা ছোট হয়ে যায়। দিয়ে এরকম একটা চিত্র দেখাই দেবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসা সম্ভব সেগুলা তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলো মনে রাখবা। এইগুলার মধ্যেই ইনশাল্লাহ প্রশ্নগুলো কমন পাবা। এবং খেয়াল রাখবা,
আমরা তোমাদের যা পড়াবো তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার রসায়ন পরীক্ষার সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দিতে পারো নিশ্চিন্তে। তোমার রসায়নের যত সমস্যা আছে সকল সমস্যা তুমি প্রশ্ন করবা, আমাদের প্রশ্নের ব্যবস্থা আছে, তুমি আমাদের কমেন্ট বক্সে বা তোমাদের কিউএনএ যে অংশটা আছে সে জায়গায় প্রশ্ন করতে পারো, প্রশ্ন করবা, প্রশ্নের উত্তর পাবা পার্সোনালি। আর আমরা যেগুলো পড়াবো এইগুলাই পরীক্ষায় প্রশ্নে থাকবে, এর বাইরে সাধারণত প্রশ্ন হওয়ার মতো জায়গা বা সম্ভাবনা নাই, ঠিক আছে? তাই নিশ্চিত আমাদের উপর ভরসা রাখতে পারো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালোভাবে এই অধ্যায়টা শেষ করো। আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে সৃজনশীল কিভাবে আসতে পারে এবং কোন কোন সৃজনশীলগুলো আসবে সেই টপিকগুলো নিয়ে, ঠিক আছে? এ পর্যন্তই।